Thank you all once again. Assalamu alaikum and good evening once again. This is a continuation class of the basic auditor, the responsibility, audit objectives, purpose, কি ধরনের গাইডিং প্রিন্সিপাল আছে। তো আজকে আমরা আগের দিনে অডিট ম্যাটেরিয়ালিটি সম্পর্কে ডিসকাশন করেছিলাম এবং আমি আপনাদেরকে বলেছি যে অডিট ম্যাটেরিয়ালিটি এবং অডিট স্যাম্পলিং এর উপরে আপনাদেরকে ডিফারেন্ট দুটো ম্যাথমেটিক্যাল সিম্পলিফাইড করে এই ফর্মুলাটা আপনাদেরকে দেখাবো, সো দ্যাট আপনাদের নট অনলি ফর দ্য এক্সাম, প্রফেশনাল এক্সাম, আপনাদের নলেজও অনেক এনরিচ হবে। এবং এই পেপার না, আমাদের চার্টার সেক্রেটারি ফাইনাল লেভেলের যে পেপারগুলো আছে সেইগুলোতেও যাতে করে হেল্প করে, সেভাবেই আমি কিছু এডিশনাল জিনিস আপনাদের সাথে শেয়ার করব। সো আমরা আজকের ক্লাস শুরু করছি ইথিক্যাল প্রিন্সিপাল থেকে। আমরা জানি যে ইট ইজ ইম্পর্টেন্ট টু রিকগনাইজ দ্যাট মেনি গ্রুপস in the society is really on auditors work, not just the shareholder on those on whose behalf the auditor is working. The auditor therefore have a public accountability. In this light, in the light of this, the auditor should comply the following code of ethics. তারা কিছু কোড অফ এথিক্স মেনটেন করতে হয়। তবে আমি আপনাদেরকে এই কথা প্রসঙ্গে একটা খুবই কন্টেম্পোরারি এবং ইম্পর্টেন্ট একটা তথ্য দিতে চাই। আপনারা, আমার ধারণা এটা আপনাদেরকে অনেক হেল্প করবে। সেটা হচ্ছে যে আমাদের যে প্রফেশন আছে, হ্যাঁ, আপনার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট এবং চার্টার সেক্রেটারি। সো আমাদের অ্যাকাউন্টিং প্রফেশনটা গাইড করে, মানে হাউ টু রিপোর্ট দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইজ বেসিক্যালি ডিপেন্ড অন দ্য কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ আইএফআরএস, যেটা আগে ছিল গ্যাপ, GAPP, যেটা হচ্ছে GAAP, দ্যাট ইজ জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। সেটা এখন হয়ে গেছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ অ্যাকাউন্টিং বা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ আইএফআরএস। হ্যাঁ, সো এরপরে আইএস এবং আইএফআরএস গাইড করে। এর সঙ্গে সঙ্গে আমাদের কোম্পানি সেক্রেটারি প্রফেশনকে গাইড করে মূলত কোম্পানি অ্যাক্ট, তারপরে সেক্রেটারিয়াল প্র্যাকটিস স্ট্যান্ডার্ড আছে। আমাদের ইনস্টিটিউট অফ চার্টার সেক্রেটারিজ অফ বাংলাদেশ থেকে আমরা মানে 4টা এবং পরবর্তীকালে আরো কাজ হয়েছে, 4টা অলরেডি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অ্যাডপ্ট করে নিয়েছে আমাদের স্ট্যান্ডার্ডটা, সেটা হচ্ছে বাংলাদেশ সেক্রেটারিয়াল স্ট্যান্ডার্ড প্র্যাকটিস স্ট্যান্ডার্ডটা। তো এই যে গাইড করে আমাদের প্রফেশন, হাউ টু কন্ডাক্ট দ্য বোর্ড মিটিং, হাউ টু কন্ডাক্ট দ্য AGM, এই যেমন প্রথম যে বাংলাদেশ মানে সেক্রেটারি প্র্যাকটিস স্ট্যান্ডার্ড যেটা আছে নাম্বার 1, সেটা হচ্ছে বোর্ড মিটিং সংশ্লিষ্ট, এরকম করে আমাদের আছে। তো এখন সারা পৃথিবীতে আরেকটা প্রফেশন ইজ রিয়েলি ইম্পর্টেন্ট এবং খুবই ভ্যালুয়েবল। আপনারা কেউ অ্যাকচুয়ারি ভ্যালুয়েশন সম্পর্কে আইডিয়া আছে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? কেউ একজন বলবেন? ইন্স্যুরেন্স রিলেটেড, স্যার। ইন্স্যুরেন্স এর ভ্যালুয়েশন করা। অলমোস্ট রাইট। সেটা হচ্ছে যে ইন্স্যুরেন্স ভ্যালুয়েশন একটা পার্ট, বাট অ্যাকচুয়ালি ভ্যালুয়েশন আসলে ইভেন আপনার যে আমরা প্রভিডেন্ট ফান্ড এবং যে গ্র্যাচুইটি ফান্ড যেটা রাখি, স্পেশালি আমরা জানি যে এমপ্লয়ি বেনিফিট যেগুলো আছে, আমরা যেমন গ্র্যাচুইটি দেই, প্রভিডেন্ট ফান্ড দেই, ওয়ার্কার প্রফিট পার্টিসিপেশন ফান্ড দেই, আরো ধরনের অপশন থাকে বিভিন্ন রকম। এগুলো যেগুলো হচ্ছে যে মেম্বার্স পার্টিসিপেটরি যে ফান্ড, এটা একটা আছে। আর একটা আছে হচ্ছে টার্মিনাল বেনিফিট দেয় আপনার বেসড অন দ্য, লেটসে গ্র্যাচুইটি দিবে হচ্ছে লেটসে প্রথম 3 বছর যাদের কাজ হবে তাদের হয়তো ইয়ারলি একটা বেসিক, তারপরে হয়তো যারা 5 বছর থেকে 7 বছর হবে লেটসে তাদের 1.5টা বেসিক, হ্যাঁ, এরপরে 10 বছরের উপরে গেলে লেটসে 2টা বেসিক, এইভাবে যে হিসাবটা হয়। সো ডিপেন্ড অন দ্য এমপ্লয়ি, যে তারা কতদিন থাকছে, তাদের এমপ্লয়মেন্ট টার্নওভারের উপর, মানে তাদের কতদিন ধরে টেনিওর হিসেবে কাজ করছে, এটার উপর ভ্যালু করে একটা ফান্ড ক্রিয়েট করতে হয়। গ্র্যাচুইটি এন্ড আদার মানে টার্মিনাল বেনিফিট যেগুলো অর্গানাইজেশন দেয়, স্পেশালি দা MNC এবং গুড প্র্যাকটিস যারা HR প্র্যাকটিস করে, সেসব জায়গায় বিভিন্ন ধরনের টার্মিনাল বেনিফিট থাকে। সো এই যে গ্র্যাচুইটি দেয়, এটার একটা ফান্ডের ভ্যালুয়েশন করতে হয়, অ্যাকচুয়ালি ভ্যালুয়েশন। সো নট অনলি ইন্স্যুরেন্স, তারপরে প্রপার্টি ভ্যালুয়েশনের ক্ষেত্রেও কাজে লাগে। সো বাংলাদেশে অ্যাকচুয়ালি ওয়াজ ভেরি রেয়ার, এখন মানে 2-3 জন ছিল, বাট
আর এর বাইরে যেটা হয়, সার্ভে এন্ড ভ্যালুয়েশন নামে বেশ কিছু কোম্পানি আছে বাংলাদেশে কাজ করে। এটা আসলে সার্ভেয়ারের একটা 6 মান্থের কোর্সের মাধ্যমে শেষ করে। বাট এই সমস্ত জিনিসগুলো গ্লোবালি খুবই ইম্পর্টেন্ট একটা প্রফেশন আছে, সেটা হচ্ছে চার্টার্ড ভ্যালুয়ার্স। হ্যাঁ, এটার কি কেউ নাম শুনেছেন? আইভিএস, আইভিএস এর নাম শুনেছেন কেউ? না স্যার। জি না স্যার, আজকে শুনলাম স্যার। আচ্ছা না স্যার, শুনি নাই স্যার। আচ্ছা, কেন বলছি দেখেন, এত বড় একটা ইম্পর্টেন্ট ইস্যু আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে ইনস্টিটিউট অফ চার্টার সেক্রেটারিজ ইন্ডিয়া যে চার্টার সেক্রেটারি ইনস্টিটিউট, তারা কিন্তু এই আইবিএস এর মেম্বার। হ্যাঁ, সো ইন্টারেস্টিং হচ্ছে যে এই আইবিএস টা হচ্ছে অ্যাকাউন্টিং এবং বিজনেস প্রফেশনালদের একটা ওয়ান অফ দ্য টপ ডিগ্রি। এটা হচ্ছে কানাডার ইনস্টিটিউট আছে, চার্টার্ড ভ্যালুয়ার ইনস্টিটিউট আমেরিকাতে আছে, ইউকেতে আছে, এবং আপনার বিখ্যাত পৃথিবী বিখ্যাত যে ইউনিভার্সিটিগুলো আছে, স্পেশালি বিজনেস ইউনিভার্সিটিগুলো, যেগুলো বিজনেস স্কুল আছে, সেখানেও কিন্তু এর উপরে 4 বছরের 3 বছরের কোর্স আছে। সো আমাদের দেশে সামহাউ এটাকে আসলে রেগুলেটেড প্রফেশন হিসেবে আসে নাই। বাট আপনাদেরকে একটু ইচ্ছা করে এই কথাটা বললাম যে আমাদের যারা প্রফেশনাল, আমাদের আসলে নলেজের মানে নলেজটাকে ওয়াইড করতে হবে। সো যাতে করে আপনারা যারা এখন প্রফেশনে আছেন তাদের রিয়েলি ইউ ক্যান থিঙ্ক যে আমরা আসলে কি কি আরো করতে পারি, কোন জায়গায় করলে আজ থেকে 10 বছর পরে আপনি প্রফেশনের যেখানে যাবে সেই জায়গায় আপনি অনেক অ্যাডভান্স থাকবেন। সো আজকের প্ল্যানিং ইজ ইম্পর্টেন্ট টু এই ইথিক্যাল প্রিন্সিপাল কথা বলতে যে এতগুলো কথা বললাম কেন, আমি এখন এই দুইটা কথা রিলেট করছি। সো এই যে ভ্যালুয়েশনটা, এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান চার্টার সেক্রেটারি ইনস্টিটিউট কিন্তু অলরেডি মেম্বার। আমরা ক্লাসের পরে আপনারা আইভিএসসি, হ্যাঁ, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ভ্যালুয়েশন স্ট্যান্ডার্ডস কাউন্সিল, এই সার্চ দিলেই আপনি পেয়ে যাবেন একটা ওয়েবসাইট। সেখানে দেখবেন যে পৃথিবীর বিভিন্ন ইনস্টিটিউট এবং বিভিন্ন অ্যাসোসিয়েশন লাইক ভ্যালুয়েশন অ্যাসোসিয়েশন, বিভিন্ন প্রফেশনাল ইনস্টিটিউট এখানে মেম্বার। বাংলাদেশের থেকে একটা মেম্বার আছে, সেটা হচ্ছে এফআরসি, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, এবং আইসিএবি, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, তারা এইটাতে আগের থেকে যেহেতু সিএ ফার্মগুলো ভ্যালুয়েশন করে। সো এখন দেখেন, আমরা বিং এ চার্টার্ড সেক্রেটারি বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আমরা অডিট করি বা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। যদি আমরা এই ডিগ্রিটা, বাংলাদেশে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, হি ইজ দ্য কারেন্ট পার্টনার অফ হুদা বাসিয়ান কোম্পানি, ওনার সম্ভবত অলমোস্ট শেষ পর্যায়ে ডিগ্রিটা আছে, ক্যানাডিয়ান ডিগ্রি। ইটস এ রিয়েলি ইম্পর্টেন্ট ডিগ্রি, এবং এই ডিগ্রিটা যদি আপনারা কোনোদিন চেষ্টা করেন যে না এটা আমি অ্যাচিভ করবো, অথবা এর শর্ট কোর্সও আছে, নট অনলি যে আপনাকে প্রফেশনাল ফুল 4 বছরের শেষ করে আসতে হবে, এটার আবার শর্ট 6 মান্থ। আচ্ছা, এখন এই যে তথ্যটা দিলাম, এবার বলেন তো যে এই তথ্যটা দিয়ে কি কি আপনাদের চিন্তা ভাবনা বাড়লো? আমি জাস্ট আচ্ছা, যেটা বলছিলাম যে ইথিক্যাল প্রিন্সিপাল কেন আসলো, এবার আমি বলি সেই যে আইভিএস, এই আইভিএসটা হচ্ছে ওই আইভিএসসি যে কাউন্সিল থেকে কিনতে হয়। আমি এটা অনেক ঝামেলা করে কিনেছি, 9,500 টাকা দিয়ে এই স্ট্যান্ডার্ডটা কিনেছি। সো কিনে এটা স্টাডি করলাম, আলহামদুলিল্লাহ পড়ছি। তো ওখানে ক্লিয়ারলি একটা জিনিস বলা আছে, একটা ইথিক্যাল পয়েন্ট। আমি ইথিক্স বলতে যে ওই রেফারেন্স আসছে। লেটস সে, আমাকে কি শোনা যাচ্ছে? আপনারা কেউ একটু বলবেন যে একটু ইন্টারেক্টিভ, দু একজন আমার সাথে একটু কোশ্চেন বললে আমি মাঝে মাঝে মনে হয় আমি হারিয়ে যাচ্ছি, মানে কথায় হয়তো। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার, শুনতে পাচ্ছি স্যার। এবং প্রত্যেকে বুঝতেছেন কথা আমার কি বলছি? জি স্যার, জি স্যার। ওকে, তো যেখানে বলছিলাম, ধরেন লেটস সে আমেরিকাতে বা ইউকেতে, আমি আমেরিকাতে 2013-এ অনেকদিন থাকার সুযোগ হয়েছে, ইউকেতেও। তো আমি দেখেছি যে ওখানে যে ল্যান্ডের বা বিল্ডিং এর বায়ার সেলার কেউ কাউকে চিনে না। ওইখানে এই বাইং সেলিং এর একটা মিডিয়েটর আছে, তাকে ব্রোকার বলে। ব্রোকার আমাদের দেশে বোঝা যায় দালালি, বাট এটা ওরকম না, মানে আক্ষরিক করতে দালালি বলে, বাট ব্রোকার ইজ এ গুড প্রফেশন, লাইসেন্সধারী ব্রোকার থাকে। ওই লোক
এনশিওর করে যিনি কিনছেন তিনি প্রপারলি টাকা পয়সা দিবেন এবং সব ঠিকঠাক আছে, আর যিনি বিক্রি করছেন তার প্রপার্টিটা আনডিসপিউটেড এবং কোনো ঝামেলা নেই। সো এটা গেল হচ্ছে ব্রোকারেজের কাজ টু ইজ কাইন্ড অফ ম্যাচ মেকিং, আমাদের যেমন বিয়ের যে ম্যাচ মেকিং করে। কিন্তু এই প্রপার্টিটা ভ্যালু কি হবে, দিস ইজ সার্টিফাইড বাই দ্য প্রফেশনাল ভ্যালুয়ার্স লাইক হিয়ার ইন বাংলাদেশ আইডিআর, যেটা বীমা রেগুলেটরি অথরিটি আছে, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ওয়েবসাইটে যে দেখবেন যে তাদের ভ্যালুয়ারের একটা লিস্ট আছে, বেশ কয়েকটা সিএ ফার্মের লিস্ট আছে। এর বাইরে বিভিন্ন ব্যাংকের যে প্রপার্টি ভ্যালুয়েশন করে ফর দ্য মর্টগেজ এবং আদার প্লেস এন্ড আনপ্লেস সিকিউরিটি, এবং অনেক সময় যেটাকে আমরা চার্জ ক্রিয়েশন করি এই জায়গায় প্রপার্টি ভ্যালুয়েশন, শেয়ার ভ্যালুয়েশন, লিয়েন করার ক্ষেত্রে মোটামুটি যে কোনো জায়গায় যে কোনো ভ্যালুয়েশনে দুইটা গাইডলাইন, একটা হচ্ছে আইএফআরএস এর 13 এ ফেয়ার ভ্যালু বলে একটা টার্ম আছে, ফেয়ার ভ্যালু, আর হচ্ছে এই ভ্যালুয়েশন রেগুলেশনটা রেগুলেট করে। আগে সারা পৃথিবীতে কোনো স্পেসিফিক বডি ছিল না, বাট এই যে আমি আইভিএসসি বললাম, এটা গত বেশ কয়েক বছর ধরে কাজ করতে করতে আজকে 2020 সালের যেটা লেটেস্ট আইভিএসসি বেরিয়েছে, আইভিএস বলে, এটা কিন্তু 130টা কান্ট্রিতে অলরেডি অ্যাডাপ্টেড। হ্যাঁ, বাংলাদেশেও কিন্তু বাংলাদেশে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এটাকে অ্যাডাপ্ট করেছে এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কিন্তু এটা নিয়ে কোর্স এবং শুরু করবে সামনে, আমি যতদূর জানি। সো এখন দেখেন আজকে যারা প্রফেশনালি পড়ছেন বা প্র্যাকটিস করছেন, এই যে সুমন, উনি ইনকাম ট্যাক্স প্র্যাকটিস করেন, এখন উনি যদি ভ্যালুয়েশনের উপরে একটা 6 মান্থ বা 1 বছরের কোর্স করেন এবং এটা যদি সে এনলিস্টমেন্ট চায় যে আমি ভ্যালু হিসেবে কাজ করব, হিউজ স্কোপ ইন বাংলাদেশে। জাস্ট আমি তো এই ইথিক্স প্রসঙ্গে যেটা বলতেছিলাম, তো তখন আমি আপনাদেরকে প্রফেশন সম্পর্কে বলে নিলাম, বাট ইথিক্সে কি ক্লিয়ারলি বলা আছে ওইটা আমি সেকশনে আপনাদের বলতে পারবো। ইথিক্সে বলা আছে যে আপনি লেটস সে আপনি একটা কোম্পানির নাম বলেন, এখানে চাকরি করেন, কে কে আছেন একজন কাইন্ডলি বলেন, আপনি একটা কোম্পানিতে কাজ করেন, বলেন। আফসানা কোথায় কাজ করেন, অথবা আলামিন, তানভীর, যে কেউ একজন বলবেন কোথায় একটা কোম্পানির নাম বলেন। আমি তানভীর, কোম্পানি সেক্রেটারি, ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। আচ্ছা আচ্ছা, ফার্স্ট সিকিউরিটি ইনভেস্টমেন্ট ক্যাপিটাল। আচ্ছা, এখন তানভীর সাহেব একটা একটা ল্যান্ড সহ একটা বিল্ডিং কিনতে চায় গুলশানে। এখন এই প্রাইসিং মডেলটা কত হবে, যার কাছে কিনবে এই ভ্যালুয়েশনের বেসিসে প্রাইসিং ঠিক হবে। হ্যাঁ, তখন এই ফার্স্ট সিকিউরিটি একটা আপনার ভ্যালুয়ার ফার্মকে নিয়োগ করলো। ভ্যালুয়ার ফার্ম যদি ওই মালিকের পূর্ব পরিচিত হয়, ধরেন তার সাথে ভালো রিলেশন আছে, সে কিন্তু এই এনগেজমেন্ট লেটার অ্যাকসেপ্ট করতে পারবে না। তার ইথিক্সে বলা আছে, কোড অফ ইথিক্সে, যে আমি যে ভ্যালুয়েশন করব আমাকে নিয়োগ করছে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক বা ফার্স্ট সিকিউরিটি, এই ওনাদের যে সিকিউরিটি হাউস আছে সেখানে ওনারা নিয়োগ করেছে। কিন্তু যার প্রপার্টি ভ্যালু করবে তার পরিচিত বা তার সাথে পূর্ব পরিচিত আছে, রিলেশন আছে, তাহলে সে ভ্যালুয়েশন করে সেলারের পক্ষে কিন্তু ভ্যালু বাড়ায় দেখাইতে পারে। সো দিস ইজ ওয়ান কাইন্ড অফ ইথিক্যাল ডিক্লারেশন। হ্যাঁ, ধরেন আমরা যারা প্রফেশনাল ইনস্টিটিউটে ক্লাস নেই অথবা প্রফেশনাল ইনস্টিটিউটে কোশ্চেন করি, খাতা দেখি, আমরা তখন আমাদেরকে একটা ইথিক্সের একটা পেপারে সাইন করতে হয় যে আমার কোনো রিলেটিভ বা কেউ এখানে এই প্রসেসে নাই। সো দিস ইজ বেসিক্যালি ইথিক্স। সো এই ইথিক্স কথাটা মাথায় আসে, আমি এতগুলো জিনিস বললাম। এখন আপনারা বলেন যে এইটা জেনে আপনাদের কোনো লাভ হয় কিনা, বা এই ধরনের এক্সাম্পল মাঝে মাঝে দিব কিনা টু মেক ইট ক্লিয়ার। মানে আমি একটু ক্লাসে কিন্তু একটু আপনাদের নলেজ হরাইজনটাকে বাড়ানোর চেষ্টা করি। সেক্ষেত্রে দেখা যায় যে একদম সরাসরি একদম ক্লাসের টপিকসের সাথে সম্পৃক্ত অনেকগুলো বিষয় ডিসকাস করি, কারণ এখানে আসলে দিস ইজ এ অ্যাবসলিউটলি থিওরি বেস সাবজেক্ট। আমি আপনাদেরকে সরাসরি যেটা করতে পারতাম, এই কোশ্চেন সলিউশন গুলো আমি গত সেশনে নেওয়ার সময় করেছিলাম, এবার কিছু করে কোশ্চেন সলিউশন ধরে ধরে পড়তে পারতাম। কিন্তু আমি চাচ্ছি যে আপনাদের নলেজ বেসটা বাড়ুক এবং আপনারা নিজেরা কোশ্চেন দেখে দেখে কোন জায়গাগুলো ডিফিকাল্টিস পেয়েছেন আমাকে বলেন, আমি সেই অনুযায়ী আমার প্রিপারেশন করা থাকলে ভালো, না হলে আবারও কোশ্চেন সলিউশন করব এবং আপনার সিলেবাসটা কভার করার পরে কোশ্চেন সলিউশন নিয়ে একটা বা দুইটা ক্লাস ডিসকাশন করব। বাই দিস টাইম আমাদের যে আদার রুলস এন্ড রেগুলেশন, বিং এ প্রফেশনাল, আপনারা ফাইনাল লেভেল পরীক্ষা দিবেন, বেরোয় যাবেন। সো ইট ইজ ইম্পর্টেন্ট টু নো দ্য আদার রুলস এন্ড রেগুলেশন, আমার মনে হয়। সো সেই প্রসঙ্গে বললাম, আপনারা যদি রিয়েলি ইন্টারেস্টেড হন তাহলে আইভিএস এর উপরে এক সময় এই ক্লাসের বাইরেও হতে পারে একটা সেশন আপনাদের জন্য আমি ভলান্টারিলি অফার করতে পারি। এবং বাই দিস টাইম ইউ ক্যান মানে পারসু যে আসলে জিনিসটা কি, কিভাবে কাজ করে এটা। সো কোনো কোশ্চেন আছে, না হলে আমি পরের স্লাইডে যাচ্ছি, প্লিজ।
Anyone? Any question? ঠিক আছে। সো আমরা এখন ইন্ডিপেন্ডেন্স নিয়ে বলছি, যে যেসব জেনারেল প্রিন্সিপাল গভর্ন করে অডিটরকে। ইন্ডিপেন্ডেন্স, অডিটর বললাম যে তার ইথিক্যাল কি বললাম, যে তাকে কিন্তু ইথিক্যালি স্ট্রং হইতে হবে এবং তাকে কিন্তু পাবলিক অ্যাকাউন্টেবিলিটি আছে প্রথম। সেকেন্ড বললাম হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্স হইতে হবে। অডিটর ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ম্যানেজমেন্ট, হি অর শি ইজ নট আন্ডার দ্য কন্ট্রোল অর ইনফ্লুয়েন্স অফ ম্যানেজমেন্ট। যে ফার্ম আপনাকে অডিট করলো, লেটস সে স্কয়ার আপনাকে নিয়োগ করলো অডিটের জন্য, অথবা বেক্সিমকো, অথবা এক্সওয়াইজেড, অথবা এনার্জি প্যাক, যে কোনো কোম্পানি আপনাকে নিয়োগ করলো ফর এক্সটার্নাল অডিট, অথবা ম্যানেজমেন্ট অডিট, অথবা সিস্টেম অডিট। তো আপনি কিন্তু ইউ আর নট 100% লয়াল টু দ্য ম্যানেজমেন্ট যা চায় সেভাবে আপনি সবকিছু আপনাকে ওভাবে মেনে নেওয়া যাবে না। ইউ শুড হ্যাভ এ ইন্ডিপেন্ডেন্ট ভিউ and your approach should be independence. Integrity, এটা আমরা আর বলার কিছু অপেক্ষা রাখে না। Auditor is honest and it is not corrupted. আর honesty মানে হচ্ছে integrity মানে 100 আর 0, in between কিছু নাই। আপনি যদি honesty কে মার্ক করেন তাহলে either একজন মানুষ honest or dishonest, in between কিছু নাই, 0 এবং 100। কেউ হয়তো আপনার আই মিন 5 টাকা হচ্ছে ডিসঅনেস্টি করেছে, কেউ 500 কোটি টাকা করছে, বাট 5 টাকার লোকটাও ডিসঅনেস্ট, 500 কোটি টাকা। হয়তো ডিগ্রি অফ অফেন্স এন্ড আনইথিক্যাল প্র্যাকটিসটা ভ্যারি করবে, বাট ইট ইজ আইদার ইন্টিগ্রিটি, অনেস্টি আছে অথবা নাই। হি ইজ স্ট্রেট ফরওয়ার্ড ইন পারফর্মিং হিজ প্রফেশনাল ওয়ার্ক। অবজেক্টিভিটি, এই টার্মটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। হি অর শি অবটেন্স দ্য এভিডেন্স needed to form an opinion and his opinion is based on the evidence alone. He is not subjective in forming his opinion. সে যখন একটা অডিট অপিনিয়ন করবে সে এখানে মনে রং মিলাতে পারবে না, সে সাবজেক্টিভ হতে পারবে না। তাকে অবজেক্টিভিটির বেসিস থাকতে হবে, তাকে প্রপার ভ্যালিড এভিডেন্সের বেসিসে কথা বলতে হবে। হ্যাঁ, আদারওয়াইজ এটা অবজেক্টিভ অডিটের অবজেক্টিভিটি ভায়োলেশন হবে। এরপরে আমরা বলছিলাম প্রফেশনাল কম্পিটেন্স এন্ড ডিউ কেয়ার। এই জিনিসটা ইজ ইম্পর্টেন্ট। ইউ নিড টু বি এ কম্পিটেন্ট পার্সন, আদারওয়াইজ আপনি যদি একজন ইনকম্পিটেন্স পার্সন হন তাহলে যেমনি অডিট করতে পারবেন না, আবার আপনি প্রচন্ড রকম প্রফেশনাল, আপনার অনেক ধরনের যোগ্যতা আছে, প্রচুর ডিগ্রি আছে, ইউ নো এভরিথিং, বাট আপনার প্রফেশনাল ডিউ কেয়ার নাই, আপনি এখানে র্যাকলেসলি কাজ করেন, ক্যাজুয়ালি কাজ করেন, আপনি এটাকে যথেষ্ট গুরুত্ব দেন না, সেটাও হবে না। So auditor has attained certain professional qualification, he has acquired the requisite skill and has attained the experience necessary for the audit and perform his work with planning and due diligence. তাকে যেমনি ভাবে কোয়ালিফাইড হইতে হবে, প্রপার প্ল্যানিং এর মাধ্যমে কাজটা করতে হবে এবং ডিউ কেয়ার এবং ডিউ ডিলিজেন্ট হতে হবে। কনফিডেন্সিয়ালিটি, আমরা জানি যে কোনো ধরনের এই ধরনের কাজে অনেক ক্ষেত্রে একটা আপনাদেরকে যেটা করতে হয় যেটাকে বলে এনডিসি, নন ডিসক্লোজার, এনডিএ, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করে নিতে হয়। বিকজ অ্যাজ এ অডিটর আপনি ধরেন একটা স্পেশাল নেচারের একটা স্পেশাল অডিট আপনাকে দিল বা স্পেশাল ইনভেস্টিগেশন আপনাকে দিল, আপনি ক্লায়েন্টের সমস্ত কনফিডেন্সিয়াল ইনফরমেশনের অ্যাক্সেস আছে, ইফ ইউ আর অ্যাবিউজিং দিস ফ্যাসিলিটিস, তাহলে কিন্তু আপনার যেটা হবে সেটা হচ্ছে আপনার প্রফেশনাল ইথিক্সটা আপনি মেনটেন করছেন না। সো দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট জেনারেল আপনার ইথিক যে এবং কোড অফ কন্ডাক্ট দ্যাট ইওর কনফিডেন্সিয়াল ক্লায়েন্ট কনফিডেন্সিয়ালি শুড বি মেনটেন প্রপারলি। ঠিক আছে? So auditor neither disclose the information obtaining during the course of his or her audit without permission of his client except when required in a court law. অনেক সময় কোর্ট ল যদি কিছু চায় সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক ক্ষেত্রে আপনার ক্লায়েন্ট যদি নাও করে, ইউ আর বাউন্ড অর ইউ ইথিক্যালি ইউ আর বাউন্ড টু সাবমিট দ্য এভিডেন্স, নর ইউজেস দ্যাট ইনফরমেশন হিমসেলফ, অত নিজেও ইউজ করতে পারবেন না। এটা দিয়ে আপনি ধরেন একটা জায়গায় অডিট করছেন, লিস্টেড কোম্পানি, আপনি কিছু প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন পেয়ে গেছেন, সো এটা ইউজ করে যেমনি আপনি পাবলিকলি দিতে পারবেন না, পাবলিকলি ডিসক্লোজ করতে পারবেন না, সঙ্গে সঙ্গে আপনি নিজেও এটা ইউজ করে এখান থেকে প্রফিট মেকিং কিছু করতে পারবেন না। এর বাইরে টেকনিক্যাল স্ট্যান্ডার্ড আছে, অডিট শুড বি পারফর্ম বাই দ্য ফলোইং সার্টেন স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল আর ন্যাশনাল। আমরা যেমন বললাম যে যখন আমি সেক্রেটারিয়াল অডিট করি, আমি তখন কিন্তু আমাদের হচ্ছে আপনার
আমাদের স্ট্যান্ডার্ড গুলো কিন্তু সেক্রেটারিয়াল প্র্যাকটিস স্ট্যান্ডার্ড বাংলাদেশে আছে। আপনি যখন ফাইন্যান্সিয়াল অডিট করেন, আইএস আইএফআরএস এবং অডিটিং স্ট্যান্ডার্ড আছে, আইএসএ বা বিএসএ। এরপর আপনি যদি আইটি অডিট করেন, আইসাকা নামে একটা অর্গানাইজেশন আছে যেটা হচ্ছে আইটি অডিট কন্ট্রোল রেগুলেট করে, সেখানের গাইডলাইন আছে। So every audit has some international or local standard, and you need to maintain this technical standards. এ পর্যন্ত ঠিক আছে? কোনো কোশ্চেন? No, sir. কোনো কোশ্চেন নাই? শরীফ, আপনি কি কোনো কোশ্চেন আছে? শরীফুল ইসলাম। না স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি এই কোশ্চেন গুলো করি যে আপনারা আসলে ক্লাসের ভিতর আসেন কিনা, নাকি একা বক বক করতেছি, মাঝে মাঝে এমন হয়ে যায়। না 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 না, ঠিক আছে স্যার, শুনতেছি স্যার। ওকে ওকে ওকে, ঠিক আছে। এখন হচ্ছে যে টেকনিক্যাল স্ট্যান্ডার্ড গেল, এরপরে আছে অ্যাডহেরেন্স টু স্ট্যান্ডার্ড অন অডিটিং। Audit should be conducted in accordance with the national and international audit standard. The auditor should follow basic information, principle and essential procedure together with the related guidance as per as contained in the ISA বা BSA. এটা হচ্ছে ISA হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অন অডিটিং, আর বাংলাদেশে আছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অডিটিং। সো ISA BSA অলমোস্ট সিমিলার। সো বাংলাদেশে এটা অ্যাডাপ্ট করা হয়েছে, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ ইনস্টিটিউট এটাকে অ্যাডাপ্ট করেছে। আচ্ছা, এই প্রফেশনাল স্কেপটিসিজম এটা বলতে কি বোঝায়? আমাকে কেউ একজন হেল্প করেন তো, এটা কি? হোয়াট ইজ প্রফেশনাল স্কেপটিসিজম? কালকে কিছুটা বলেছিলাম। প্রফেশনাল স্কেপটিসিজম হচ্ছে কোশ্চেনিং মাইন্ড, অর্থাৎ আমি যখন অডিট করব প্রত্যেকটা জিনিসই আমাকে যে সাপোর্টিং বা আদার্স ডকুমেন্ট দেয়া হবে সেটার উপরে আমার একটা কোশ্চেনিং মাইন্ড থাকবে যে আসলে কি এটা সঠিক। এখন যেটা দেয়া হবে, প্রোভাইড করা হবে, সবকিছুই যদি পজিটিভলি নেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে রিস্ক অ্যারাইজ হতে পারে। সো এটার আবিধানিক ওই অর্থ দিয়েই তো এটা মেন করেছে, কোশ্চেনিং মাইন্ড অডিটের ক্ষেত্রে থাকতে হবে। পারফেক্টলি বলছেন, পারফেক্টলি বলছেন। সেটা হচ্ছে যে আপনাকে কোনো প্রি অ্যাজাম্পশন করা যাবে না যে এই অডিট, এই ক্লায়েন্ট হচ্ছে চরম ডিসঅনেস্ট অথবা একদম মানে আনকোশ্চেনেবল অনেস্ট, এরকম না। সো আপনি থেকে কোনো প্রি ডিটারমাইন্ড ধারণা থেকে আপনি অডিটে এঙ্গেজ হতে পারবেন না। আপনাকে কোশ্চেনিং মাইন্ড থাকতে হবে, আপনাকে ক্রিটিক্যালি অ্যাসেস করতে হবে, এবং আপনাকে আসলে যে কোনো কিছু ড্র করতে গেলে একটা প্রপার ভ্যালিড অডিট এভিডেন্স অবটেইন করতে হবে। সো স্কেপটিসিজম মানে হচ্ছে কোশ্চেনিং মাইন্ড, একটা জিনিস একটু ক্রিটিক্যালি দেখা, ঠিক আছে? যেমন আমি একটা সিম্পল আপনাদেরকে আরেকটা চমৎকার উদাহরণ দিই, ইট ইজ এ প্র্যাকটিক্যাল এক্সাম্পল। হ্যাঁ, এটা আপনারা চাইলে দিতে পারেন। হ্যাঁ, মানে যখন স্কেপটিসিজম সহ আসে, কোন একটা রিসেন্ট আমার গত 1 মাসের ভিতরে একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স, আমি কোম্পানির নাম কিছু মেনশন করছি না, সেই কোম্পানিতে একটা অথরিটি, রেগুলেটরি অথরিটির সাথে একটা পারমিশন নিয়ে কিছু আলাপ আলোচনা চলছিল, যেটা পারমিশন দিবে কি দিবে না। সো ইন বিটুইন তাদেরই একজন এমপ্লয়ি একটু আনএথিক্যাল প্র্যাকটিস করেছে। তারা কি করেছে, ওই অথরিটির নাম ইউজ করে, প্যাড নকল ইউজ করে একটা চিঠি ইস্যু করছে যে আপনাদের এই পারমিশন পাওয়ার ক্ষেত্রে এই ধরনের বাধা আছে, আপনারা এই ধরনের গ্রস ভায়োলেশন করেছেন। যদি বড় কোনো ভায়োলেশন না, মিনিমাম লেভেলে, বাট এই জায়গাগুলো ভায়োলেশন করেছেন। সো এটা অ্যাপ্রুভাল পাওয়ার কিছু আগে একটা বার্গেইন করা, মানে একটা হয়তো আনএথিক্যাল কিছু অ্যামাউন্ট চাবে বা এই ধরনের কিছু ইস্যু। সো রেগুলেটরের লোকজন এখানে ইনভলভ আছে কিনা উই আর নট শিওর, বাট ওই কোম্পানির ওই লোকটার সাথে ইনভলভমেন্ট আছে। সো যখন এই চিঠিটা পাওয়া গেল, আমিও সামহাউ এই সময় ছিলাম বা চিঠিটা দেখলাম। সো আমার কাছে তখন একটু কোশ্চেন আসলো। হ্যাঁ, তখন আমি যেটা বোঝার চেষ্টা করলাম যে এই চিঠিটা যে ইস্যু করেছে, সাইন যে করেছে, he is a one of the senior stakeholder of the regulator. সো ওনার আর চিঠিগুলো তো পাবলিক ডোমাইনে পাওয়া যাবে। সো আমরা খোঁজার চেষ্টা করলাম, পরে দেখলাম সাইন কিছুটা ভ্যারি করেছে।
এরপরে দেখলাম যে ফন্ট সাইজে ওই রেগুলেটরের চিঠিগুলো ইস্যু হয়, আপনারা নিশ্চয়ই জানেন একই ফন্ট সাইজ একই গ্যাপ থাকে। এই যেমন ধরেন এখানে আমরা যে ফন্ট ইউজ করেছি, এই ফন্ট দুটোর এই লেখা দুটোর ভিতরে একটা গ্যাপ আছে, কিন্তু হ্যাঁ গ্যাপটা কি 1 লাইন নাকি লাইন নাই নাকি 1.5 লাইন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে ধরেন কেউ ডেট লেখে এই ফরম্যাটে, লেটস সে কিভাবে লেখে আপনার হচ্ছে যে ডেট লেখে হচ্ছে 01, আজকের ডেট হচ্ছে লেটস সে 8 তারিখ, 08 ডট দিয়ে 03 ডট দিয়ে 2021। কেউ আবার লেখে উপরে ডেটটা লেখে হচ্ছে 8 মার্চ 2021 আর নিচে লেখে বাংলা, লেটস সে এখন ধরেন পৌষ গেছে, মাঘ গেছে, পৌষ মাঘ, এখন হচ্ছে মাঘ, এরপর কোনটা এখন কি মাস চলছে আমাদের বোধহয় বাংলা কি মাস চলছে এখন? ফাল্গুন স্যার। ফাল্গুন, রাইট, সরি ফাল্গুন, এই তো শুরু হইলো ফাল্গুন, হ্যাঁ সরি আমি মিস করছিলাম, তো ফাল্গুন। সো লেটস সে যে আপনার লেখলো যে 10 ফাল্গুন, সরি 30 ফাল্গুন বা এরকম কিছু একটা। এখন এই যে ডেটের প্যাটার্নটা দেখেন, একটা হচ্ছে উপরে ইংরেজি নিচে বাংলা লেখে, এবং আরেকটা লেখে এরকম করে, আবার লেখে হচ্ছে ওই বাংলার লেখে সরাসরি লেখলো যে 8ই মার্চ 2021। সো আমি আগের রেগুলেটরের চিঠিগুলো দেখলাম যে এখানে গ্যাপ আছে ডেট ফরম্যাটে, তারপর রেফারেন্স, সবগুলো রেফারেন্স হচ্ছে টাইপ করে লেখা, এবং শেষে একটা নাম্বার পরে নথি নাম্বার, সেটা হাতে লেখা। কিন্তু ইনি কি করছে ভুল করে, সবগুলা রেফারেন্স নাম্বার পুরোটাই স্ল্যাশ স্ল্যাশ দিয়ে লেখা থাকে, এটা বাংলায় লিখে, সরি ইংরেজিতে লিখছে, হাতে লিখছে, টাইপ করা না, আর সিগনেচারে গরমিল আছে। তখন আমাদের ডাউট হলো, আমরা খোঁজ নিয়ে দেখলাম ইট ইজ এ ফেক লেটার। এখন কোশ্চেন হচ্ছে যে এই যে আমার মাথায় আসলো, এটা কি আমাকে ডিটেকটিভ বলবেন নাকি আমার ভিতরে স্কেপটিসিজম আছে প্রফেশনাল, কোনটা বলবেন বলেন তো? এটা কি ডিটেকটিভ হওয়ার প্রয়োজন পড়ে নাকি একটু কোশ্চেন করলেই অ্যান্সার পাওয়া যায়, কি মনে হয় আপনার? কোশ্চেন করলে অ্যান্সার পাওয়া যায়, স্কেপটিসিজম। হ্যাঁ, দিস ইজ পিওরলি স্কেপটিসিজম। সো আমার মনে হয় আর কখনোই আপনাদেরকে কোনো পড়ে স্কেপটিসিজম বোঝার দরকার হবে না। আমি যে এক্সাম্পলটা দিলাম, এরকম অনেক এক্সাম্পল আপনারা রিয়েল লাইফে দেখেন, আপনারা প্রফেশনাল যারা কাজ করেন তারা দেখেন, স্পেশালি যারা অডিট করেছেন। আচ্ছা, এরপরে হচ্ছে অডিট প্রসেস। এরপর অডিট প্রসেস শুরু। ডিলিং উইথ দ্য অডিটর ক্যান বি এ পেইন, মানে অডিটর ডিল করা হচ্ছে এটা পেইন, বিকজ ইট ডাজ রিকোয়ার tedious work on the part of the audited, on the part of audited. There are 9 specific steps in audit process that should be followed to ensure the successful audit. একটা সাকসেসফুল অডিট কমপ্লিট করতে গেলে আপনার এই ধরনের আপনার 9টা, আমাদের বিবেচনায় 9টা, এটা অনেক সময় ভাঙা যেতে পারে, আরো বাড়ানো অথবা কমা যেতে পারে। কমনলি ওয়াইডলি অ্যাকসেপ্টেড 9টা প্রসেস আছে। হোয়াট ইজ দ্য অডিট প্রসেস? First of all, you need to, audit scope by the panel. আপনার যে এখানে একটা অডিটের একটা যে স্কোপটা আপনাকে তৈরি হবে, যেটা অডিটই হবে, যে অর্গানাইজেশন আপনাকে অডিট করার জন্য এঙ্গেজ করবে, তারা একটা টর অথবা অডিট স্কোপ বের করবে এবং আপনি এটাকে অ্যাকসেপ্ট করবেন, বুঝে নেবেন। সো দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। দেন অডিটর কি করবে? অডিটর অ্যাপ্রোচ টু আপনার এইটাকে পরে হচ্ছে যে একটা অডিট অ্যাপ্রোচ, এই অডিট প্ল্যান অনুযায়ী আপনাকে তারা হচ্ছে প্ল্যানিংটা সাজাবে। এই প্ল্যানিংটা যে সাজাবে, অডিটের একটা যে আপনার অডিট প্ল্যান বানাবে, সেটা আবার প্ল্যানিংটা মিটিং শেয়ার করবে। মিটিং করে তার টিম, সাধারণত একটা অডিট করতে গেলে দেখা যায় যে একজন এঙ্গেজমেন্ট পার্টনার থাকে, তারপরে এঙ্গেজমেন্ট ম্যানেজার থাকে, তারপরে সুপারভাইজার অথবা সিনিয়র অডিট স্টুডেন্ট, তারপরে সেমি সিনিয়র থাকে, তারপরে জুনিয়র লেভেল থাকে। সাধারণত বড় ক্লায়েন্ট হলে এই কয়টা অথরিটি থাকে, কারণ পিয়ার রিভিউ একটা প্রসেস আছে, মানে একজনেরটা একজন চেক করতে হয়। সো এই হায়ার কি অথবা এই ধরনের একটা অডিট স্ট্রাকচার থাকলে রিভিউ করার জন্য সুবিধা হয়, আপনার এখানে একটা মেনটেন করতে সুবিধা হয়, হায়ার কি মেনটেন করতে সুবিধা হয়। সো এই টোটাল এঙ্গেজমেন্ট পার্টনার আর হচ্ছে যে অডিটি অর্গানাইজেশনের ম্যানেজমেন্টের সাথে প্ল্যান করে এই প্ল্যানটা ফাইনাল করে তখন অডিট ম্যানেজারকে বোঝানো, অডিট ম্যানেজার তার টিমকে ব্রিফ করে। তারপরে শুরু হয় হচ্ছে ফিল্ড অডিট অ্যান্ড সাইট ভিজিট। আমরা যদি দেখি যে একটা ফিল্ড অডিট শুরু হয় এবং সাইট ভিজিট করি, এরপরে হচ্ছে আপনার যখন কাজ হয়ে যায় তখন হচ্ছে ওই একটা ক্লিয়ারেন্স মিটিং হয়। ক্লিয়ারেন্স মিটিং হচ্ছে মানে হচ্ছে যে ক্লায়েন্টের আপনি অডিট করছেন তাদের লোকের সাথে বসে ক্লারিফিকেশন চাওয়া হয়। এরপরে হচ্ছে বিএসসি অডিট রিপোর্ট পাবলিশ, হ্যাঁ,
সেক্রেটারিয়াল যে অডিট বা যদি যে বেসড অন দ্য অডিট রিকোয়ারমেন্ট, যদি সেক্রেটারিয়াল অডিট হয় সেক্রেটারিয়াল অডিট, অথবা যদি স্ট্যাটুটরি অডিট হয় তাহলে স্ট্যাটুটরি অডিট, অথবা ম্যানেজমেন্ট অডিট রিপোর্ট, এগুলো রিপোর্ট পাবলিশের কাজ করা হয়। এরপরে ফাইনালাইজ ইস্যু ডকুমেন্ট সেন্ট আউট, যেটা হচ্ছে যে এর সঙ্গে যে এভিডেন্স সহ টোটাল ডকুমেন্টটা ফাইনাল করা হয়। এরপর ফর্মাল আপডেট অন দ্য ইস্যু রেজুলেশন, ম্যানেজমেন্টে একটা ফিডব্যাক চাওয়া হয় যে whether you are agreeing with this audit report or not। অডিট ফাইন্ডিং এর সাথে আপনি যদি একমত হন তাহলে এগ্রি করে বলবেন যে এগ্রিড, আমরা কি কি প্রিকশন বা কি কি ফরওয়ার্ড অ্যাপ্রোচ নিব টু রিজলভ দিস ইস্যু। আর যদি আপনি ডিসএগ্রি করেন তাহলে আপনার ডিসএগ্রিমেন্টের পক্ষে আপনাকে সাপোর্টিং ডকুমেন্ট আপনার সাবমিট করতে হয়। দেন হচ্ছে একটা মানে একটা হচ্ছে যে যদি কোনো প্রয়োজন বোধ করে ক্লায়েন্ট যদি বলে তাহলে একটা ব্রিফিং সেশন হয়, হ্যাঁ একটা ব্রিফিং সেশন হয়, এবং ফাইনালি আপনার আবারও হচ্ছে যে নেক্সট ইয়ারে অডিট হয়। তো এই টোটাল প্রসেসটাকে বলা হয় একটা কন্টিনিউয়াস কমিউনিকেশনের মাধ্যমে হয়, একটা টিম ওয়ার্ক, একটা প্রত্যেকে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে হয়। সো এটা কি বোঝা গেছে? জি স্যার, জি স্যার। ওকে, সো থ্যাংক ইউ। এখন দ্য পারপাস, এবার হচ্ছে অডিট গেল, হচ্ছে অডিটের কি গেল, আমরা অডিটের প্রসেসটা দেখলাম। এগুলো কিন্তু অডিট প্রসেসটা পরীক্ষা আসার জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনাদের টোটাল 100 মার্কসের যে সিলেবাস যে কোনো এক পার্টেই চলে আসতে পারে। সেক্রেটারিয়াল অডিট আছে, তারপরে আমাদের সিস্টেম অডিট, ম্যানেজমেন্ট অডিট, যে কোনো এক জায়গায় অডিটের এই প্রসেসটা আসতে পারে। যদি আপনার সিস্টেম অডিট হয় তাহলে লিখবেন সিস্টেম অডিট, যদি স্ট্যাটুটরি অডিট স্ট্যাটুটরি অডিট, একটু জাস্ট এই ফরম্যাটের ভিতরে একটু আপনাকে চেঞ্জ করে একটু কি ইম্প্রোভাইজ করলে আপনি এটাকে ইউজ করতে পারবেন। The purpose of an audit is to provide an objective, independent examination of financial statement. আমরা কিন্তু ফাইন্যান্সিয়াল অডিট নিয়ে মোস্টলি কথা বলছি। আমরা আজকের ক্লাসের শেষের দিকে এইটা শেষ করি, আমরা ম্যানেজমেন্ট অডিট এবং সিস্টেম অডিট, কস্ট অডিট, ইন্টারনাল অডিট, ডিফারেন্ট আপনার যেগুলো কোশ্চেন আসে ওগুলো আমরা আলাদা দেখবো। বাট অডিট একটা ডিসিপ্লিন, সেটা কমনটা বলছি। আর অডিট বললেই প্রাইমারিলি আমাদের মাথায় আসে ফাইন্যান্সিয়াল বা স্ট্যাটুটরি অডিট, সেই কারণেই স্ট্যাটুটরি অডিট নিয়েই বেশি কথা বলছি। বাট ইন ফিউচারে আমরা এই কামিং টাইমে আমরা কিন্তু স্পেসিফিক্যালি ওই অডিট স্কোপের উপরে ডিসকাশন করব। The purpose of audit is to provide an objective independent examination of the financial statement which increase the value and credibility of the financial statement produced by the management, thus increase user confidence in the financial statement, reduce investor risks and consequently reduce the cost of capital। স্বাভাবিকভাবে যখন প্রপার অডিট হবে তখন আপনার হচ্ছে বিভিন্ন ধরনের লুপহোল গুলো, বিভিন্ন ধরনের হচ্ছে যে স্ল্যাক টাইম গুলো দূর হবে, বিভিন্ন ধরনের ওয়েস্টেজ বন্ধ হবে, ফলে ইফিসিয়েন্সি বাড়বে, এবং ইফিসিয়েন্সি বাড়লে কস্ট অফ ক্যাপিটাল কমে যাবে প্রপোর্শনেটলি, রেশনালি। এরপর হচ্ছে এক্সটার্নাল অডিট। External audit gives confidence in the integrity of corporate reporting for the benefit of the stakeholders and the society as a whole by providing an external and objective view of the report given by the management. So যদি কখনো আপনাদের একটা শর্ট নোট আসে 4 মার্কসের বা 3 মার্কসের যে হোয়াট ইজ এক্সটার্নাল অডিটিং, সো এক্সটার্নাল অডিটিং এর এই জিনিসটাকে বলে চাইলে আপনারা একটু অ্যাড ব্যাক করে এটাকে বাড়াতে পারেন, বাট দিস আর দ্য বেসিক ইনফরমেশন অ্যাবাউট দ্য এক্সটার্নাল অডিট।